হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন 7 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার রাত 9টায় চালু হয়েছে ফ্লাইট। প্রথম ফ্লাইটটি ছেড়ে গেছে রাত 9টা 6 মিনিটে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কার্যালয়ের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, আগুন লাগার পর থেকে 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। বাংলাদেশ বিমান বাহিনীর 2টি অগ্নি নির্বাপন ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছেন। পাশাপাশি উদ্ধার কাজে সহায়তার জন্য 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ চূড়ান্ত হলে তা গণপ্রতারণা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত আইনি ভিত্তি না দেওয়া হলে রাজপথের কর্মসূচি দেওয়া হবে। শনিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছু দল ফ্যাসিস্টদের রক্ষায় আপোষ করছে। আইন ভিত্তির নিশ্চয়তা না পাওয়ায় শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে শনিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদে আইনি ভিত্তি না দেয়ায় এবং জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত না হওয়ায় স্বাক্ষর করেননি তারা। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে আমরা রাজপথের কর্মসূচি গ্রহণ করেছি। ঐক্যমত্য কমিশনে আমরা জোরালো ভূমিকা পালন করেছি। যদিও শুরুতে রাজনৈতিক দলসমূহের মধ্যে অনেক দলই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না। জুলাই সনদ স্বাক্ষরকে কেবল আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইনি ভিত্তি নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে সমাধান চান তারা। নাহিদ বলেন, 90-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো প্রতারণা করেছে, কিন্তু এবার সে ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেবে না এনসিপি। এই 72-এর সংবিধান যাতে পরিবর্তন না হয়, পুরনো ফ্যাসিস্ট কাঠামো যাতে রয়ে যায়, তার জন্য নানান অপচেষ্টা কিন্তু দেশের ভিতরে দেশের বাইরে থেকে করা হচ্ছে। কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামোর সুবিধাভোগী রয়েছে নানান জায়গায়, ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে। এবং আমরা মনে করি যে কিছু কিছু রাজনৈতিক দলও আপোষ করেছে। বর্তমান কমিশনের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। বলেন, কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং গায়ের জোরে অন্যের প্রেসক্রিপশনে চলছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ অনুষ্ঠানে পুলিশ ও জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা অপ্রত্যাশিত বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। শনিবার সকালে রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে জিয়া উদ্যানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাবেক রাষ্ট্রপতির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে নতুন গণতান্ত্রিক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে। এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল এতে স্বাক্ষর না করায় বড় কোনো সমস্যা দেখছেন না তিনি। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে গ্রিন রোডে পানি উন্নয়ন বোর্ডে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ ও জুলাই যোদ্ধাদের সংঘর্ষ অপ্রত্যাশিত। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি। পুলিশ এবং ছাত্রদের মধ্যে একটা আপনার বলা যেতে পারে যে একটা ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না। আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, রেসপন্সিবল ভূমিকা পালন করা উচিত। কারণ এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট এখন পর্যন্ত যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করেছে।
আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সব রাজনৈতিক দলগুলোকে অংশ নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, গণহত্যাকারীদের ষড়যন্ত্রের পা দিয়ে সনদ বানচাল করা যাবে না। শনিবার এফডিসিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে ভিন্ন মত থাকায় অনেকে স্বাক্ষর করেনি, তবে এটি তাদের রাজনৈতিক বিষয়। জুলাই সনদকে বিতর্কিত করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, এটি কোরআন বা বাইবেল নয়, প্রয়োজনে এর বিভিন্ন অংশ পরিবর্তন বা পরিবর্ধন করা সম্ভব। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদ হলেই বিচার প্রক্রিয়া দ্রুত বা ত্বরান্বিত হবে এমন কোনো বিষয় নেই। বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে দায়িত্ববোধ থেকেই। তিনি জানান, আদালতে উপস্থাপন করা সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে রায় দেবেন বিচারক। বিচার করা আমাদের অঙ্গীকার, বিচার করা আমাদের দায়িত্ব, আমাদের ইমানের অংশ। সেই কারণেই জুলাই সনদ হোক না হোক, দেরি হোক, বাস্তবায়ন হোক, যেটাই হোক, তার জন্য এই বিচার কখনো থমকে থাকবে না। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। কারো দ্বারা প্রভাবিত না হয়ে সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ধরেই এগোচ্ছে প্রস্তুতি। এ সময় তিনি গুজব বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান। ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে। কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন অ্যাকুয়ারিয়াম ফিশ আমদানির আড়ালে পাচার হয়ে আসছে বিদেশি আগ্রাসী কচ্ছপ। আকর্ষণীয় করতে পিঠে সেটে দেওয়া হয় রঙিন স্টিকার। চীন, থাইল্যান্ড থেকে আসা মাংসাশী এসব কচ্ছপ প্রদর্শনী হচ্ছে রাজধানীর বিভিন্ন ইনডোর পার্কে, যেখানে শিশুদের কাছে বিক্রিও হচ্ছে। প্রাণী গবেষক ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, সাধারণের মধ্যে ছড়িয়ে পড়লে এই কচ্ছপ জলজ প্রাণীর জন্য চরম হুমকি হতে পারে। রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপের ছানা এসেছে চীন থেকে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, থাইল্যান্ড ও চীনের এই প্রজাতি অবৈধভাবে আমদানি করছে একটি চক্র। কচ্ছপ আকর্ষণীয় করতে পিঠে সেটে দেয়া হয় বাহারি সব স্টিকার। রাজধানীর নানা ইনডোর গেম জোনের অ্যাকোরিয়ামে প্রদর্শন হচ্ছে এসব কচ্ছপ। আকর্ষণীয় হওয়ায় শিশুদের কাছে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। কাজন হল পুকুরে রেডিয়ার স্লাইডার কিন্তু সমস্ত মাছের পোনা, পাশাপাশি কিন্তু সমস্ত নেটিভ কচ্ছপের যে হ্যাবিটেট সে কিন্তু নষ্ট করে ফেলে। তো এটা একসময় সাকার ফিশের মতো অবস্থায় চলে যাবে। কচ্ছপ, সরীসৃপ, সাপ, ব্যাঙ, বিচ্ছু, এগুলোর কোনো কিছুই এনওসি কিন্তু বন বিভাগ দেয় না। সুতরাং এই প্রাণীগুলো যতই এলিয়েন স্পেসিস বাংলাদেশে ঢুকেছে, এক্সোটিক স্পেসিস, সবগুলোই কিন্তু অবৈধ। সুতরাং আমরা অ্যাকশনে নেমেছি। রেড ইয়ার্ড স্লাইডার হলো একটি উভয়চর কচ্ছপ, তবে বেশ আগ্রাসী ও মাংসাশী। জলে বিলে থাকলে মাছ ও অন্য জলজ প্রাণ খেয়ে শেষ করে। বন্যপ্রাণী গবেষকরা বলছেন, শিশুদের মাধ্যমে এই কচ্ছপ ছড়িয়ে পড়ছে, যা জলজ পরিবেশের জন্য হুমকি হতে পারে। আমাদের দেশীয় প্রজাতির হ্যাবিটেটগুলো, অবস্থানগুলো এরা দখল করে ফেলবে। আমরা যদি এটা ক্যাপটিভিটিতেও লালন পালন করি, কোনো পুকুরেই লালন পালন করি, সেই পুকুর যদি কোনো কারণে বন্যার পানিতে ডুবে যায়, তাহলে এগুলো ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়লে এদের ব্রিডিং ক্যাপাসিটি অনেক বেশি হাই, এদের জায়গা দখল করার ক্যাপাসিটি অনেক বেশি হাই, যার ফলে আমাদের দেশীয় প্রজাতিগুলো ধ্বংস হয়ে যাবে। গবেষকেরা আরও বলছেন, এই প্রজাতির কচ্ছপ আমদানি বন্ধ করতে হবে, সেই সাথে বাসাবাড়িতে এর পোষা বন্ধের আইন করা জরুরি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে এফবি জায়ান্ট নামের একটি লাইটার জাহাজ অন্য জাহাজের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। সি বিচ এলাকায় একটি চরে ডুবে আছে জাহাজটি। লাইটার শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, দুটি জাহাজের সংঘর্ষে এর তলা ফুটো হয়ে গেছে বলে জানিয়েছে নাবিকরা। শনিবার সকালে বুঝতে পেরে লাইটারটিকে নিরাপদ উপকূলীয় এলাকায় নিয়ে আসার চেষ্টা করে তারা। এ সময় পতেঙ্গা সি বিচ এলাকায় জাহাজটি চরে আটকে যায়। বর্তমানে এটি অর্ধনিমজ্জিত অবস্থায় আছে। নাবিকেরা জাহাজেই অবস্থান করছে। লাইটারটিতে করে সিরামিকের কাঁচামাল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। জাহাজে থাকা এসব কাঁচামাল পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নগরপত্তনের 150 বছরেও বগুড়ায় গড়ে ওঠেনি বর্জ্য ব্যবস্থাপনা। দেশের বৃহত্তম এই পৌরসভার আয়তন বাড়ানো হয়েছে 4 বার, জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ। নগরবাসীর অভিযোগ, বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ সঠিক উদ্যোগ না নেওয়ায় এই বিষয়ে অগ্রগতি হচ্ছে না। 1876 সালের 1 জুলাই প্রতিষ্ঠার সময় বগুড়া পৌরসভার আয়তন ছিল 1.2 বর্গ কিলোমিটার। পৌর এলাকায় বাস করতেন প্রায় 5000 মানুষ। 4 দফায় বেড়ে পৌরসভার বর্তমান আয়তন প্রায় 70 বর্গ কিলোমিটার। আয়তনে দেশের মধ্যে সবচেয়ে বড় এই পৌরসভা এলাকায় এখন বাস 10 লাখ মানুষের। প্রতিদিন গড়ে 250 মেট্রিক টন বর্জ্য জমলেও নেই কোনো ডাস্টবিন। পৌর এলাকায় জায়গার অভাবে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী স্থাপনা করা যায়নি দাবি কর্তৃপক্ষের। টিএমএস এর সাথে চুক্তি হওয়ার কারণে তাদের সাথে আমাদেরকে একটা জায়গা দিয়েছে যেখানে আমরা ফেলছি। তো বর্জ্য ব্যবস্থাপনার যে আধুনিক সিস্টেম, সেটার জন্য আমরা হয়তো কোনো প্রকল্প বা নিজেদের অর্থায়নে আমরা আধুনিক যে বর্জ্য ব্যবস্থাপনা সেখানে আমরা যাব। এজন্য আসলে আমাদের এখন বর্তমানে প্রয়োজন হলো একটা জায়গা। এদিকে বর্জ্য ফেলা ও সংগ্রহের নির্ধারিত স্থান না থাকায় পরিবেশ দূষণ সহ নানা সমস্যায় পড়ছেন পৌর এলাকার বাসিন্দারা। যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। যেরকম আমি যেখানে কথা বলতেছি, রাস্তার পাশে, মেইন রাস্তার পাশে, বনানী টু সাতমাথার রাস্তার পাশে এই অবস্থা। ময়লায় অতিষ্ঠ আমরা বগুড়াবাসী। স্কিন ডিজিজে আমরা ভুগতেছি এবং প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হচ্ছে। এখন তো আপনারা যে পরিস্থিতিতে দেখতেছেন, এটা তো মোটামুটি এখন একটু ক্লিন আছে। সকালবেলায় পুরো রোডটা ব্লক হয়ে থাকে। ওই চান্দু স্টেডিয়াম, তারপরে মাঝে মাঝে খেলাধুলা হয়, সেখানকার মানুষটা চাপে রোডের উপর অনেক বেশি, তারা অনেক কষ্ট করে এদিক দিয়ে চলাফেরা করে। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে শুধুমাত্র মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করেছে পৌরসভা, তবে তা মোট বর্জ্যের 1%-এরও কম। বগুড়ার বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগ চান শহরবাসী। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নাটোরের 15টি গ্রামে চাষ হচ্ছে 6 শতাধিক ঔষধি গাছের। এতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে হাজারো মানুষের। প্রায় 9000 পরিবার ভেষজ চাষের সংখ্যা জড়িত। প্রতি মাসে 1.5 থেকে 2 কোটি টাকার পণ্য যাচ্ছে দেশ বিদেশে। সুনাম বজায় রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন ঔষধি গ্রাম হিসেবে পরিচিত। আফাজউদ্দিন নামের এক কবিরাজ গ্রামে 7 ধরনের ভেষজ উদ্ভিদ দিয়ে শুরু করেন চাষাবাদ। পরে গ্রামের অন্য কৃষকরাও ভেষজ উদ্ভিদ চাষে এগিয়ে আসেন। বর্তমানে প্রায় 9000 পরিবার এর সঙ্গে জড়িত। গ্রামের রাস্তার দুপাশে হরেক রকম ভেষজ গাছ, যার মধ্যে আছে বাসক, তুলসী, ঘৃতকাঞ্চন, নিম, অর্জুন, অশ্বগন্ধা, হরিতকি, বহেরা সহ প্রায় 631 প্রকারের গাছ। 7টা গাছ নিয়ে শুরু করছি, আর এখন আইসা আমাদের 631টা গাছ আছে। আমি সহ 7000-এর মতো দেখা গেছে শ্রমিক আমরা কাজ করি। এই কাজ করে আমাদের সংসার ভালোভাবে চলে। ভেষজ উদ্ভিদ চাষ করে স্বাবলম্বী অনেক কৃষক, সেই সাথে কর্মসংস্থান হয়েছে অনেকের। তবে কিছু অসাধু ব্যবসায়ের কারণে লোকসানের মুখে চাষিরা। 250-300 লোক মনে করেন যে আমরা এই গ্রাম থেকে, ওষুধি গ্রাম থেকে কিনে নিয়ে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে বিক্রি করি। কৃষকদের কাছ থেকেও যারা উৎপাদন করে এই মালগুলোও আমরা সংগ্রহ করে রাখি এবং প্রসেস করে গোটা বছর পর্যায়ক্রমে আমরা এটা বিক্রি করে থাকি। কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের ব্যবসাটা, এই ওষুধি জগৎটা নষ্ট হয়ে যাইতেছে। এখানকার পণ্য কসমেটিক্স সহ নানা ধরনের ভেষজ ওষুধ উৎপাদনে ব্যবহৃত হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। শিমুল মূল, মিস্ত্রি দানা, এই যে ঔষধি গাছগুলো, এগুলো কিন্তু ব্যাপকভাবে ওই এলাকায় উৎপাদন হয় এবং এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এগুলো বিভিন্ন কসমেটিক শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার ভেষজ পণ্য দেশের বিভিন্ন জায়গা সহ যাচ্ছে বিদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুরে রোপা আমন ধানে পোকার আক্রমণে দিশেহারা কৃষক। কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। কৃষি বিভাগ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ চাষিদের। তবে অভিযোগ অস্বীকার করে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। জামালপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে রোপা আমন ধান। তবে খেতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। মাজরা পোকা, গান্ধী পোকা, বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। সবুজ পাতা হয়েছে ফ্যাকাশে বর্ণে। চাহিদা বেশি থাকায় বাজারেও বৃদ্ধি পেয়েছে কীটনাশকের দাম। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে খেতে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল।
চাষিরা ক্ষতিগ্রস্ত হলেও কৃষি বিভাগ থেকে সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে। কৃষি বেতন কোনো সহযোগিতা পাইনি, খোঁজ খবর নেয় নাই। পোকা ধরছে, মনে হয় কারেন্ট পোকা। এই কারেন্ট পোকা বীজ দিছি, মনে হয় এবার বিষের দামও বেশি, আর নাকি 2-3 সিরিয়াল বীজ দিছি, তা পোকা মানে না। দানাবাদ করছি, এখন তো এই মারদা পোকা আর আপনার কারেন্ট পোকায় খেয়াল আছে। অভিযোগ অস্বীকার করে পোকার হাত থেকে বাঁচতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমি বলবো যে অবশ্যই তাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার গাছে অ্যাকচুয়ালি কোন পোকাটা ধরেছে, আমার যে ধরনের পোকা ধরেছে আমাকে সেই কীটনাশকটাই ব্যবহার করতে হবে, সেই পোকাকে সেই পোকাকে দমন করার জন্য যেটা উপযোগী সেই অনুমোদিত কীটনাশকটাই ব্যবহার করতে হবে। চলতি বছর 1,19,650 হেক্টর জমিতে আবাদ করা হয় রূপা আমন ধান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরে পানি পরীক্ষাগারের উদ্বোধন হয়েছে 3 বছর আগে, অথচ জনবল সংকটের কারণে এটি আজও চালু করা যায়নি। অবহেলা অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে পরীক্ষাগারের অবকাঠামো ও যন্ত্রপাতি। পানির গুণমান নির্ধারণ, বিশুদ্ধতা যাচাই এবং স্বাস্থ্যকর পানি সরবরাহ নিশ্চিতে পরীক্ষাগারটি হলেও তা কাজে আসছে না, এতে ক্ষুব্ধ স্থানীয়রা। শেরপুর শহরের চকপাঠক পূর্বশেরি এলাকায় দাঁড়িয়ে থাকা এই ভবনটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি পরীক্ষাগার। 2022 সালে উদ্বোধন হলেও এখনও চালু হয়নি এটি। জনস্বাস্থ্য রক্ষা এবং পানির গুণগত মান নির্ধারণে 52 লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয় পানি পরীক্ষাগারটি, কিন্তু জনবল নিয়োগ না দেয়ায় অযত্ন অবহেলায় পড়ে আছে এটি। চালু হইতো তাহলে তো আমরা বিশুদ্ধ পানিটা এখানেই পাইতাম, কিন্তু এর পরীক্ষা করবার জন্য যাইতে হবে আমাদের ময়মনসিংহ। আমরা কি এখন এই পানি নিয়ে আমরা ময়মনসিংহ যাব? সরকার তো অনেক লোকই নিয়োগ দেয়, এই 12 জন লোক নিয়োগ দেয় না কেন? ওনারা বলে যে আমরা এটা আসলে বলতে পারি না। জেলার নলকূপ, সাবমার্সিবল পাম্পে আর্সেনিক কিংবা আয়রন সহ পানির ক্ষতিকর উপাদান পরীক্ষা করতে না পারায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা। পানি যদি পরীক্ষা করে আমাদের উপজেলার জন্য, আমাদের এলাকার জন্য খুব কাম্য এবং প্রয়োজন। এমন পানি আছে তার কালো জায়গা, চুলগুলো অনেক হইলে হয়, জ্বর হয়, পাতলা পায়খানা, পানির পরীক্ষা করলে পুতলে সবচেয়ে বেশি ভালো। জনবল পেলেই পরীক্ষাগারটি চালু করার আশ্বাস জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার। ওয়াটার টেস্টের জন্য আয়রন টেস্ট, আর্সেনিক টেস্ট, এইগুলোর যে ইকুইপমেন্ট বা কেমিক্যাল দরকার সেই সাফিসিয়েন্ট পর্যন্ত আছে আর কি আমাদের জেলায়। চালু হয়ে গেলে ম্যান পাওয়ার চলে আসলে তো আর আমাদের পজিটিভ। জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পানি নিশ্চিতে দ্রুত পানি পরীক্ষাগারটি চালুর দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।